হ্যালো ফ্রেন্ডস, দিস ইজ শরীফা অ্যান্ড ওয়েলকাম টু দ্য স্টাডি পয়েন্ট অফিসিয়াল সিটেড বেঙ্গলি। সবাইকে নমস্কার জানিয়ে শুরু করছি আজকের ক্লাস। সো ফ্রেন্ডস, আজকে আমরা আলোচনা করতে যাচ্ছি 2014 সেপ্টেম্বর মাসে যেটা সিটেড অনুষ্ঠিত হয়েছিল সেটার পেপার 1 এর ল্যাঙ্গুয়েজ 2। তো চলো দেখে নিই কোশ্চেনগুলি। তো চলো দেখে নিচ্ছি আজকের প্রথমটি কোয়েশ্চেন, সেটা হচ্ছে কোন পরিভাষাটি নিচে প্রদত্ত শিক্ষণ পদ্ধতিকে সঠিকভাবে বুঝতে পারে এবং বক্তার বক্তব্য বুঝতে একটি সুনিশ্চিত বিচার গড়ে উঠবে। এই কোয়েশ্চেনটাতে বলা হচ্ছে, দেখো এখানে চারটি শিক্ষণ পদ্ধতি দেওয়া আছে। এই পদ্ধতির থেকে কোনটা পদ্ধতি দিয়ে বাচ্চারা কি করতে পারে, যে বক্তার বক্তব্য সঠিকভাবে বুঝতে পারে। বক্তা হচ্ছে যে স্পিকার, কেউ কিছু বলছে এবং শিক্ষার্থীরা কি করছে, শুনছে, ঠিক আছে। এবং দেখো যে শিক্ষণ পদ্ধতিকে আরো কি করে সঠিকভাবে বুঝতে পারে। সুতরাং মোট কথাটা হচ্ছে এখানে যে বাচ্চা এই চারটি পদ্ধতি থেকে কোনটা পদ্ধতি বেশি ভালো করে জানা থাকলে বাচ্চাটা কি করতে পারবে, বক্তব্য সঠিকভাবে বুঝতে পারবে। তো দেখো 1 নম্বরে সক্রিয় শ্রবণ দক্ষতা, অ্যাক্টিভ লিসেনিং। আমরা জানি যখন শিক্ষার্থীরা যত ভালো লিসেনার হবে তত ভালো কিন্তু তারা শিখতে পারবে। সুতরাং 1 নম্বর অপশনটা কিন্তু ঠিকই আছে। 2 নম্বর সচেতন আবেদন। এখানে বলা হচ্ছে কনসিয়াস অ্যাপ্রোচ। এখানে কোনো আবেদনের কথা বলা হয়নি বা কোনো বিষয়ের সেরকম ভাবে বলা হয়নি, সুতরাং 2 নম্বরটা হচ্ছে না। সচেতনটা ঠিকই আছে, কিন্তু এখানে কোনো কিন্তু আবেদনের কথা বলা হয়নি। দেখো পারস্পরিক বোঝাপড়া দক্ষতা, এবিলিটি টু ইন্টারেক্ট। এখানে কোয়েশ্চেনটা ভালো করে তোমরা দেখলে বুঝতে পারবে যে এখানে বক্তব্য, বক্তার বক্তব্য মানে কেউ কিছু বলবে আর আমাদের কি করতে হবে, শুনতে হবে। সুতরাং এখানে পারস্পরিক বোঝাপড়ার কথাটা আসবে না, যদিও আমাদের কি আছে, অপশনগুলো কারেক্ট আছে, কিন্তু আমাদের কোয়েশ্চেনের সাথে অপশনগুলো কিন্তু মেলাতে হবে। তারপরে দেখো নিষ্ক্রিয় শ্রবণ দক্ষতা। নিষ্ক্রিয় যেহেতু একটা নেগেটিভ ওয়ার্ড, সুতরাং 4 নম্বরটা এমনিতেই হচ্ছে না। তো দেখো 1 নম্বর অপশনে আছে সক্রিয় শ্রবণ দক্ষতা। যখন স্টুডেন্টরা ভালোভাবে টিচারের বক্তব্য ভালো করে শুনতে পারবে বা শ্রবণ দক্ষতাটা যদি তার ভালো থাকে, তখন সে আপনা আপনি প্রত্যেকটা বিষয় কিন্তু ভালোভাবে গ্রহণ করে জ্ঞানটা অর্জন করতে পারবে। সুতরাং এক্ষেত্রে আমাদের 1 নম্বর অপশনটা হচ্ছে কারেক্ট আনসার। দেখে নিচ্ছি দ্বিতীয়টি কোয়েশ্চেন, পরিকল্পিত উপায়ে বিশেষভাবে শরণাপন্ন শিক্ষার্থী, যাদেরকে আমরা বলতে পারি স্পেশাল নিডস স্টুডেন্ট। সুতরাং এরা হচ্ছে হ্যান্ডিক্যাপ স্টুডেন্ট। এদের ভাষাগত দক্ষতার বিকাশ ঘটাতে কিন্তু পাশাপাশি শ্রেণীকক্ষের বৈশিষ্ট্যগুলি সামঞ্জস্যপূর্ণভাবে বজায় রাখার প্রচেষ্টা, এটি একটি। দেখো এখানে 4টি প্রচেষ্টা দেওয়া আছে, একটা গ্রহণশীল, শৃঙ্খলিত, সৃজনশীল এবং সর্বার্থ সাধক। কিন্তু আমাদের কোয়েশ্চেনটা দেখে নিতে হবে, এখানে বলেছে যে স্পেশাল নিডস স্টুডেন্ট, হ্যান্ডিক্যাপ স্টুডেন্টদেরকে ভাষাগত দক্ষতার বিকাশ ঘটাতে আমাদের কি করা উচিত এই 4টির থেকে। কিন্তু তার পরের লাইনটাই দেখো যে শ্রেণীকক্ষের বৈশিষ্ট্যগুলি কিন্তু আমাদের সামঞ্জস্যপূর্ণভাবে বজায় রাখতে হবে। এক্ষেত্রে তার মানে দেখো যে গ্রহণশীল প্রচেষ্টা, যেটাকে ইনক্লুসিভ বলা হয়। ইনক্লুসিভ মানে হচ্ছে যেখানে যে শ্রেণীকক্ষে সব রকমের স্টুডেন্টরা কি থাকবে, একসাথে থাকবে। এবং শৃঙ্খলিত প্রচেষ্টা, আমরা জানি শৃঙ্খলিত অর্থাৎ ডিসিপ্লিন, এটা একটা নিজেই কি নেগেটিভ ওয়ার্ড। সুতরাং 2 নম্বর অপশনটা এমনিতেই হচ্ছে না। তারপর সৃজনশীল প্রচেষ্টা, এখানে ক্রিয়েটিভ, যেহেতুকে ভাষাগত দক্ষতার কথা বলছে তো ক্রিয়েটিভ ঠিকই আছে। তারপর দেখো সর্বার্থ সাধক প্রচেষ্টা, কম্প্রিহেন্সিভ, এটাও ঠিক আছে, কিন্তু এর থেকে আমাদেরকে ভালো যেটা অপশন সেটা আমাদের বেছে নিতে হবে। এক্ষেত্রে দেখো 1 নম্বর অপশনটা হয়ে যাবে কারেক্ট আনসার, কারণ এখানে ইনক্লুসিভের কথা বলেছে। আর আমি তোমাদের এখানে একটা সিক্রেট ট্রিক দিতে চাচ্ছি, সেটা হচ্ছে এরকম যেরকমই কোয়েশ্চেন দেওয়া থাক না কেন, এখানে যদি ইনক্লুসিভ বলা কোনো তোমাদের অপশন থাকে সেটাই হবে কারেক্ট আনসার। কারণ দেখো এখানে হ্যান্ডিক্যাপ স্টুডেন্টের সাথে সাথে শ্রেণীকক্ষের বৈশিষ্ট্যগুলির কথা বলেছে, অর্থাৎ একটা শ্রেণীকক্ষে আমরা জানি সব রকমের স্টুডেন্ট থাকে। এটাও জানি হ্যান্ডিক্যাপদের জন্য কিন্তু কোনো আলাদা ক্লাসরুম থাকে না, তাদের কি করা হয়, স্বাভাবিকভাবে যারা ভালো বাচ্চা তাদের সঙ্গেই কিন্তু তাদের ক্লাসটা নেওয়া হয়। সুতরাং এখানে আমাদের জন্য 1 নম্বর অপশনটাই কারেক্ট অ্যান্সার হবে, যে যেখানে ইনক্লুসিভ ভাবে সব স্টুডেন্টদেরকে কি করব, আমরা একসাথে নিয়ে তাদের কি করব, ভাষাগত দক্ষতার বিকাশ ঘটাবো। এক্ষেত্রে আমি তোমাদের আরেকটা কথা বলতে চাচ্ছি, সেটা হচ্ছে এই কোয়েশ্চেনগুলো কিন্তু একটু টাফ ধরনের হয়, যে এখানে অপশনগুলো ঠিকই দেখা যাচ্ছে, এটা কেন হলো, এটা কেন হলো না, এই বিষয়গুলো কিন্তু দেখতে হবে। যে ভাষাগত বলেছে, আমরা জানি ভাষা ক্রিয়েটিভ, কিন্তু এর থেকে আমাদের দেখতে হবে যে পাশাপাশি শ্রেণীকক্ষের বৈশিষ্ট্যর কথা বলেছে। আমাদের সম্পূর্ণ কথাগুলো চিন্তা করে কিন্তু আমাদের কি করতে হবে, আনসারটা দিতে হবে। সুতরাং ইনক্লুসিভ ভাবে সবগুলো স্টুডেন্টকে একসঙ্গে করে আমরা কি করব, সব রকমের দক্ষতা বিকাশ করার চেষ্টা করব।
দেখে নিচ্ছি পরের কোয়েশ্চেনটা। যদি সমস্ত শিক্ষার্থীগণ তাদের মতামত যথাযথভাবে প্রকাশ করতে সক্ষম হয়, তাদের সম্পর্কে যে বিচার দেওয়া হবে তা বুঝতে পারে এবং যে পাঠ্য বিষয়টি তারা পড়েছে তা সঠিকভাবে বিশ্লেষণ করতে পারে, এইরূপ সম্ভব করার জন্য লক্ষ্য ভাষার ক্ষেত্রে কি প্রয়োজন? এখানে 4টি প্রয়োজন দেওয়া আছে। এখান থেকে আমাদের দেখে নিতে হবে যে বাচ্চারা যখন তাদের মতামত, তাদের মনের ভাবটা যথাযথভাবে কি করতে পারবে, প্রকাশ করতে পারবে এবং যে কোনো তারা বিচার সঠিকভাবে করতে পারবে এবং তাদের যে কোনো বিষয় তাদের যদি পড়তে দেওয়া হয় সেটা কি করতে পারবে, তারা অর্থটা উদ্ধার করতে পারবে, উপলব্ধি করতে পারবে এবং তা সুন্দরভাবে বিশ্লেষণ করতে পারবে। এক্ষেত্রে আমরা তাদের কি করলে বাকি এই 4টি যে অপশন দেওয়া আছে এখান থেকে কোনটা দিয়ে তারা এই সমস্ত কাজগুলো ভালোভাবে করতে পারবে। তো চলো দেখে নিই। অপরিমিত শব্দ ভান্ডার। তো দেখো, আমরা যেহেতু প্রাইমারি সেকশনের কথাটা বলছি, সুতরাং আমরা তাদের কি করব না, এই যে অপরিমিত মানে অসংখ্য যেগুলো শব্দ ভান্ডার থাকবে এগুলো দিব না। সুতরাং 1 নম্বর অপশনটা হচ্ছে না। মাতৃভাষার সাথে অন্য ভাষার শব্দ ব্যবহার, এটা ঠিকই আছে। 3 নম্বরে ব্যাকরণ সম্পর্কিত নিয়মগুলি মুখস্থ করা। আমরা জানি মুখস্থটা একটা নেগেটিভ ওয়ার্ড, সুতরাং 3 নম্বর অপশনটাও কিন্তু হচ্ছে না। 4 নম্বরে ভাষার গঠন রীতি বুঝে নেওয়া এবং তার প্রয়োগ করা। এবার দেখো, 2 নম্বর অপশন এবং 4 নম্বর অপশন কিন্তু ঠিকই আছে, কিন্তু আমাদের কোয়েশ্চেন হিসেবে কোনটা অ্যান্সার হবে আমাদের কিন্তু বেছে নিতে হবে। যেহেতু কোয়েশ্চেনে বলেছে যে যে কোনো বিষয় তাদের পড়তে দিলে তারা কি করতে পারে, সে বিষয়টা অর্থটা বুঝতে পারে এবং বিশ্লেষণ করতে পারে এবং তাদের যে মতামত থাকবে সেটাও কিন্তু যথাযথভাবে কি করতে পারে, প্রকাশ করতে পারে। এই ক্ষেত্রে দেখো, সেখানে কিন্তু মাতৃভাষার সাথে অন্য ভাষার শব্দ ব্যবহার অপশনটা ঠিকই হলেও এটার সাথে এটা কিন্তু মিল খাচ্ছে না। এক্ষেত্রে কোনটা মিল খাবে দেখো, ভাষার গঠন রীতি বুঝে নেওয়া এবং তার প্রয়োগ করা। যখন একটা বাচ্চা যে কোনো বিষয়ের ভাষাটা ভালোভাবে বুঝতে পারবে এবং সেই ভাষার গঠনগুলো প্রয়োগ করতে পারবে, তখনই কিন্তু সে প্রত্যেকটা পরিস্থিতি হ্যান্ডেল করতে পারবে। মানে সে ভাষার গঠন রীতিটা জানলে তার মতামতগুলো প্রকাশ করতে পারবে, যে কোনো বিষয় সঠিকভাবে বিচার করতে পারবে এবং এই বিষয়গুলো পড়ে তারা কি করতে পারবে, বিশ্লেষণ করতে পারবে। সম্পূর্ণটাই কিন্তু এখানে ভাষার কথা হচ্ছে, যে তারা ভাষা দিয়েই সম্পূর্ণ কিছু প্রকাশ করার চেষ্টা করবে। সুতরাং এখানে 4 নম্বর অপশনটা হয়ে যাবে আমাদের জন্য কারেক্ট আনসার। তো দেখে নিচ্ছি পরের কোয়েশ্চেনটা, সেটা হচ্ছে নিচের কোন বিবৃতিটি সঠিক। এখানে 4টি অপশন দেওয়া আছে, এখান থেকে কোনটা সঠিক সেটা আমাদেরকে বেছে বের করতে হবে। তো দেখো, একটি পাঠ পড়ানোর আগে অথবা পরে প্রস্তুতিকালীন মূল্যায়ন অবশ্যই হওয়া উচিত, যা অত্যন্ত কার্যকরী। 2 নম্বরে সমস্ত পার্বিক মূল্যায়নের উদ্দেশ্য হচ্ছে শিক্ষণের উন্নয়ন। এবং 3 নম্বরে দেখো, প্রস্তুতিকালীন মূল্যায়ন একটি শিক্ষার্থী ভালো, সাধারণ না দুর্বল এটি বুঝতে আমাদের সাহায্য করে। এবং 4 নম্বরে আছে সমস্ত প্রস্তুতিমূলক কার্য মূল্যায়নের উদ্দেশ্যে সাধিত করে। এবার কথা হচ্ছে, আমরা বারবার পেলাম যে প্রস্তুতিকালীন মূল্যায়ন এবং পার্বিক মূল্যায়ন। তোমরা জেনে নাও, যেটা প্রস্তুতিকালীন মূল্যায়ন আছে সেটার মানে হচ্ছে ফরমেটিভ অ্যাসেসমেন্ট ধরে নিতে পারো, এবং যেটা পার্বিক মূল্যায়ন সেটার মানে হচ্ছে সামেটিভ। এবার কথা হচ্ছে, তোমরা এভাবেও মনে রাখতে পারো যে প্রস্তুতিকালীন মূল্যায়নটা হচ্ছে ধারাবাহিক মূল্যায়ন, যেটা কি করা হয় ডিউরিং দ্য ক্লাস বা ডিউরিং দ্য পিরিয়ড, এইভাবে মনে রাখতে পারো, পড়ানোর সময় বা পড়ানোর আগে বা পরে। এবং যেটা পার্বিক মূল্যায়ন আছে সেটা এক কথাই হচ্ছে এন্ড অফ দি সেশন বা এন্ড অফ দি ইয়ার, যেটা আমরা বছরে কিয়া পরীক্ষা বলে ধরতে পারি। এবার কথা হচ্ছে, এই যে আমাদের ধারাবাহিক মূল্যায়ন এবং এন্ড অফ দি ইয়ার বা সামেটিভ অ্যাসেসমেন্টের উপরে এই যে 4টি বাক্য দেয়া আছে, এখান থেকে 3টি ভুল থাকবে বা একটি সঠিক থাকবে, কিছু একটা এখানে শুদ্ধ আছে, সেটা আমাদের কি করতে হবে, বেছে বের করতে হবে। তো দেখে নিচ্ছি, 1 নম্বরে বলা হয়েছে যে যেটা তোমার প্রস্তুতিকালীন মূল্যায়ন বা ধারাবাহিক মূল্যায়ন বা ফরমেটিভ অ্যাসেসমেন্ট, এটা কি করতে লাগে, পাঠ একটা পড়ানোর আগে বা পরে সেটা একটা মূল্যায়ন বাচ্চাদের হওয়া উচিত, যাতে করে এটা বাচ্চাদের জন্য কি হয়, অত্যন্ত একটা কার্যকরী। এটা অবশ্যই সঠিক। তো দেখো, বাচ্চাদের যখন পড়াবো আমরা, পড়ানোর আগে বা পরে সেই পাঠটা বা বিষয়টার বিষয়ে কি করতে হয়, তাদের পূর্ব জ্ঞান কিন্তু আমাদের যাচাই করতে হয় এবং সেই বিষয়টা পড়ানোর পর সেটার উপর ভিত্তি করে কিন্তু একটা পরীক্ষা নিতে হয়। তো অবশ্যই কি আছে, প্রথমটা কিন্তু সঠিক আছে। তো দেখে নিচ্ছি 2 নম্বরটা, সমস্ত পার্বিক মূল্যায়নের উদ্দেশ্য, মানে এখানে বলতে চাচ্ছে এরা যে যেটা আমাদের সামেটিভ অ্যাসেসমেন্ট বা এন্ড অফ দি ইয়ার বা এন্ড অফ দি সেশন, এই যে পার্বিক মূল্যায়নের উদ্দেশ্যটাই হচ্ছে কি শিক্ষণের উন্নয়ন। অবশ্যই না, আমরা একমাত্র পরীক্ষা দিয়েই একটা বাচ্চার কিন্তু উন্নয়নটা আমরা সাধন করতে পারি না বা সেটাকে জাজ করতে পারি না।
সুতরাং 2 নম্বর অপশনটা কিন্তু একেবারে ভুল একটা বাক্য। 3 নম্বরে দেখো প্রস্তুতিকালীন মূল্যায়ন। এই যে ধারাবাহিক বা ফরমেটিভ অ্যাসেসমেন্টে কি করে একটা বাচ্চা ভালো নাকি সাধারণ না দুর্বল এটা চিহ্নিত করতে আমাদের কি করে সাহায্য করে। অবশ্যই আমরা একটা বিষয় পড়ানোর আগে বা পরে বা পড়ানোর সময় একটা বাচ্চার কোন জায়গায় দুর্বলতাগুলি থাকে বা সমস্যাগুলি থাকে, একটা বাচ্চা কতটুকু শিখতে পারলো না নাই, সেগুলো কিন্তু আমরা ধরতে পারি ফরমেটিভ অ্যাসেসমেন্টের দ্বারাই। সুতরাং 3 নম্বরটাও কিন্তু ঠিকই আছে। এবার 4 নম্বরে দেখো সমস্ত প্রস্তুতিমূলক কার্য মূল্যায়নের উদ্দেশ্যে সাধিত করে। এবার কথা হচ্ছে এই যে বাক্য 2 নম্বরে দেখো সমস্ত এবং 4 নম্বরে সমস্ত, এটা একটা নেগেটিভ ওয়ার্ড। কারণ দেখো আমরা বাচ্চাদের যে কোনো একটা লক্ষ্যতে কি করতে পারি না, ফিক্স করতে পারি না যে সমস্ত কাজ এটা দিয়েই করব বা সমস্ত কাজ ওটা দিয়েই করব, এটা কিন্তু হবে না। সুতরাং 4 নম্বর অপশনটাও কিন্তু হচ্ছে না। এবার কথা হচ্ছে 1 নম্বর এবং 3 নম্বর এই দুটোর থেকে কোনটা হবে আমাদের সঠিক অ্যান্সার। তো দেখো অফিসিয়াল অ্যান্সার কি মতে এই দুটো অ্যান্সারই কিন্তু সঠিক। কারণ সব সময় যেটা ফরমেটিভ অ্যাসেসমেন্ট থাকবে সেটার বিষয়ে যা দেয়া থাকবে সেটা কিন্তু সঠিক হয়। সুতরাং তোমরা যদি এই দুটির থেকেও যদি বুঝতে চাও যে আমরা মানে সব থেকে ভালো অ্যান্সার কোনটা হবে, সেটা হবে তোমার 3 নম্বর অপশনটি। কারণ দেখো প্রস্তুতিকালীন মূল্যায়ন বা ধারাবাহিক বা কি তুমি ফরমেটিভ অ্যাসেসমেন্টের দ্বারা বাচ্চাকে কি করতে পারো, ভালো না সাধারণ না দুর্বল এগুলো সঠিকভাবে চিহ্নিত করতে পারো। সুতরাং 3 নম্বর অপশনটি হয়ে যাবে আমাদের জন্য কারেক্ট আনসার। দেখে নিচ্ছি পরের কোয়েশ্চেনটা। দ্বিতীয় ভাষার ভাষাগত দক্ষতা অর্জন একটি অভ্যাসের ব্যাপার, এর অর্থ হলো, তো দেখো কোয়েশ্চেনটাতে কি বলেছে যে একটা যখন তুমি দ্বিতীয় ভাষা শিখবে সেটার ক্ষেত্রে সেই ভাষাটা অর্জনের যেটা তোমার দক্ষতা সেটা কিন্তু একটা অভ্যাসের ব্যাপার। তো এর অর্থটা আসলে কি এখান থেকে আমাদের বেছে বের করতে হবে। তো দেখো সঠিক শব্দ ও শব্দবিন্যাসের দ্বারা বাক্য গঠন। অবশ্যই যখন আমরা একটা দ্বিতীয় ভাষা মানে কি আমাদের মাতৃভাষা বাদে অন্য একটা ভাষার কথা এখানে বলা হচ্ছে, তো যখন একটা দ্বিতীয় ভাষা শিখবো সেটার কিন্তু সঠিক শব্দগুলো আমাদের জানতে লাগবে এবং শব্দ বিন্যাসের দ্বারা বাক্য গঠন করলেই কিন্তু আমরা কি করতে পারবো, সেই যে ভাষাগত দক্ষতা দ্বিতীয় ভাষা সেটা কিন্তু অর্জন করতে পারবো। সুতরাং 1 নম্বরটা ঠিকই আছে। 2 নম্বরে ধ্বনি শব্দ ও প্রকাশভঙ্গি শিখতে হবে। এবার দেখো যখন তুমি একটা ভাষা শিখবে তখনই কিন্তু তোমার এই যে ধ্বনি শব্দ এগুলো তখনই শিখতে হবে, কিন্তু যখন ভাষাগত দক্ষতাটা অর্জন করবে দক্ষতাটা কিন্তু একটু উপরের লেভেলের। তার মানে কি প্রথমেই তো তোমার শব্দ শেখাটা শেষ, তারপরে কিন্তু তোমার সঠিক শব্দ এগুলো শিখতে হবে। সুতরাং 2 নম্বরটা কিন্তু আমাদের সেকেন্ড স্টেপে লাগছে না, সুতরাং এখানেও হবে না। স্থানীয় লোকেদের মতো বাক্য গঠন। এবার দেখো যারা দ্বিতীয় ভাষার যেগুলো লোক থাকবে তাদের মতো কিন্তু আমরা এই যে ভাষাগত যখন দক্ষতাটা অর্জন করব তখনই কিন্তু এই স্থানীয় লোকেদের মতো আমরা কিন্তু বাক্য গঠন করতে পারবো না, তো অতটুকু অর্জন কিন্তু আমাদের দ্বারা হবে না। সুতরাং 3 নম্বরটিও কিন্তু হচ্ছে না। এবার 4 নম্বরে সাধারণ কথাবার্তা মুখস্থ করা বা অনুকরণ করা। এই যে দেখো অনুকরণ করা বা মুখস্থ করা একেবারে কিন্তু একটা নেগেটিভ ওয়ার্ড ইন প্যাডাগজি। সুতরাং 4 নম্বর অপশনও হচ্ছে না। তো ডিরেক্টলি অপশন নাম্বার 1 ইজ দ্য কারেক্ট আনসার। কারণ সঠিক শব্দ এবং শব্দ বিন্যাস দিয়ে ভালোভাবে বাক্য গঠন করে আমরা কি করতে পারবো, দ্বিতীয় ভাষার যেটা ভাষাগত দক্ষতা সেটা কিন্তু খুব ভালোভাবে অর্জন করতে পারবো। দেখে নিচ্ছি পরের কোয়েশ্চেনটা। যখন কোনো শিক্ষার্থীর একটি নির্দিষ্ট শিখন অযোগ্যতার লক্ষণ নির্ধারিত করা সম্ভব হয় তখন সেই তথ্যর ভিত্তিতে পঠন ও লিখনের মধ্যস্থতা করা সম্ভব হবে। এখানে দেখো কোয়েশ্চেনটাতে বলা হচ্ছে যে যখন একটা বাচ্চার বা শিক্ষার্থীর কোনো বিষয় অর্থাৎ পঠন এবং লিখনে যখন দুর্বলতাগুলো চিহ্নিত করা হবে তখন তাদের সেই দুর্বলতাগুলো দূর করার জন্য একজন শিক্ষক কি করবে। এখানে 4টি অপশন দেওয়া আছে, এখান থেকে আমাদের বেছে নিতে হবে। গুরুত্বপূর্ণ বিষয়ের অভ্যাস করিয়ে, আমরা জানি অভ্যাস একটা নেগেটিভ ওয়ার্ড ইন প্যাডাগজি, সুতরাং 1 নম্বরটা হচ্ছে না। পিতামাতাকে পরামর্শ দানের মাধ্যমে। এবার দেখো বাচ্চার সঙ্গে যদি শিক্ষকের একটা বন্ধুত্বপূর্ণ ভাব না থাকে সেখানে কিন্তু পিতামাতাকে পরামর্শ দিয়ে কাজ হবে না, সেখানে বাচ্চাদের সঙ্গে জড়িত থেকে তাদের কি করতে হবে, শিখিয়ে দিতে হবে। সুতরাং এখানে পিতামাতাকে গুরুত্ব দেওয়া হবে না, 2 নম্বরটা হচ্ছে না। 3 নম্বর সংশোধনমূলক শিক্ষণের মাধ্যমে। আমরা জানি যে যখন বাচ্চা গোটা বছর পড়িয়ে কিছু বুঝতে পারে না বা পঠন লিখনে কিছু অসুবিধা থাকে বা দুর্বলতা থাকে সেগুলো দূর করার জন্য আমরা কি করতে পারি, সংশোধনমূলক অথবা রেমেডিয়াল টিচিং তুমি এটাকে বলতে পারো, যে রেমেডিয়াল টিচিং এর দ্বারা বাচ্চাটাকে আমরা কি করতে পারি, উন্নত করতে পারি। সুতরাং 3 নম্বর অপশনটা ঠিকই আছে। 4 নম্বরে শিক্ষার্থীকে পরামর্শ দানের মাধ্যমে।
এবার দেখো, বাচ্চাকে তুমি শুধু নির্দেশই দিলে বা পরামর্শ দিলে যে তুমি এইভাবে এইভাবে করে নেবে তো তোমার হয়ে যাবে, অবশ্যই না। এই ক্ষেত্রে 4 নম্বর অপশনও হচ্ছে না। এখানে কি করতে হবে, বাচ্চাকে সংশোধনমূলক অর্থাৎ রেমেডিয়াল টিচিং প্রদান করতে হবে। বাচ্চাকে এক্সট্রা ক্লাস করিয়ে এই যে পঠন এবং লিখনের ক্ষেত্রে যেগুলো সমস্যা থাকবে সেগুলো শিক্ষকের বন্ধুত্বপূর্ণ ভাবে সেগুলো কি করতে হবে, সমস্যাগুলো সমাধান করতে হবে। সুতরাং এখানে সব থেকে বেশি গুরুত্বপূর্ণ হচ্ছে সংশোধনমূলক শিক্ষণের মাধ্যমে। দেখে নিচ্ছি পরের কোয়েশ্চেনটা, লক্ষ্য ভাষার ক্ষেত্রে ব্যাকরণ শিক্ষণ হলো। এবার হচ্ছে লক্ষ্য ভাষা, যেটা তুমি যেটা ভাষা শিখতে চাচ্ছ ডিরেক্টলি, সেই ভাষাটার ব্যাকরণ যদি তুমি শিখতে চাও সেটা আসলে কি, দেখো 1 নম্বরে ব্যাকরণের সমস্ত বস্তু অনুশীলন করানো। অনুশীলন একটা নেগেটিভ ওয়ার্ড ইন প্যাডাগজি, সুতরাং 1 নম্বরটা হচ্ছে না। শিক্ষার্থীর কাছ থেকে প্রচুর উৎসাহ দাবি করে। এবার দেখো, আমরা কি করতে হয় যে শিক্ষার্থীদেরকে উৎসাহ দিতে হয়, শিক্ষার্থীদের কাছ থেকে কিন্তু আমরা উৎসাহটা দাবি করতে পারি না। সুতরাং 2 নম্বর অপশনও হচ্ছে না। শিক্ষার্থীকে প্রচুর পরিমাণে ভয় দেখিয়ে, দেখো এটা একটা একেবারে নেগেটিভ ওয়ার্ড, তোমরা দেখলেই বুঝতে পারছো যে শিক্ষার্থীকে আমরা কখনো প্রচুর পরিমাণে ভয় দেখিয়ে ব্যাকরণগত গঠনশৈলী কিন্তু মুখস্থ করাতে পারবো না। মুখস্থ, ভয় দেখিয়ে, এগুলো হচ্ছে এক একটা নেগেটিভ ওয়ার্ড। এই যে ভয় দেখানোর পরিবর্তে আমরা প্রেরণা দিতে হবে এবং মুখস্থর পরিবর্তে কিন্তু তাদেরকে বুঝিয়ে দিতে হবে, ঠিক আছে? তো দেখো 1, 2 এবং 3 নম্বর অপশন কিন্তু টোটালি ভুল বেরোলো। তো সুতরাং 4 নম্বরটা ডিরেক্টলি কারেক্ট আনসার। তবু আমরা দেখে নিচ্ছি, দেখো পাঠ্য বিষয়ের মূল্যায়ন করে এবং ভাষা যে নিয়মে আবদ্ধ তার প্রতি সচেতনতার বিকাশ ঘটাতে সুযোগ প্রদান করা। বাচ্চাদের যেখানে দেখবে বেশি বেশি অপরচুনিটি দেওয়া হচ্ছে বা অগ্রাধিকার দেওয়া হচ্ছে বা কি সুযোগ দেওয়া হচ্ছে, সেটা কিন্তু সব সময় আমাদের বেস্ট আনসার হবে এক্ষেত্রে। তো দেখো, যেটা বিষয় সে শিখতে চাচ্ছে একজন শিক্ষার্থী, সে বিষয়টা কি করতে হবে, পরীক্ষা করতে হবে। তারপরে যে নিয়মে আবদ্ধ আছে সেগুলো আমাদের শেখার জন্য যে সচেতনতা, সেটার বিকাশ ঘটাতে হবে। এই যে বিকাশ ঘটানোর জন্য যে সুযোগটা বাচ্চাদেরকে দিতে হবে, সেটা কিন্তু খুব ভালোভাবে সুযোগটা প্রদান করতে হবে। সুতরাং 4 নম্বরটাই হয়ে যাচ্ছে আমাদের জন্য কারেক্ট আনসার। দেখে নিচ্ছি পরের কোয়েশ্চেনটা, সামাজিক ভাব বিনিময় বা সোশ্যাল ইন্টারেকশন সম্পর্কিত ধারণা কার সাথে সম্পর্কিত? এখানে দেখো, পেভলভ না স্কিনার না ভাইগটস্কি না কোলবার্গ, এটা একটা ডিরেক্ট অ্যান্ড ইজি কোয়েশ্চেন। তোমরা যে কোনো কোয়েশ্চেনে যদি সামাজিক ভাব বিনিময় মানে সোশিয়ালের সঙ্গে সম্পর্কিত, সমাজের সঙ্গে সম্পর্কিত যদি কোনো কোয়েশ্চেন দেখতে পাও, সেখানে যদি ভাইগটস্কির নাম থাকে সেটাই হবে তোমাদের জন্য কারেক্ট আনসার। আমরা এখানে যেরকম ভাবে দেখলাম যে সামাজিক ভাব বিনিময় একটা ধারণা, এটা হচ্ছে তোমার ভাইগটস্কির সঙ্গে জড়িত। এবার কথা হচ্ছে আরো কিছু ধারণা আছে, সেগুলো তোমরা খুব ভালোভাবে মনে রাখবে। সেই ধারণাগুলি দেখার সঙ্গে সঙ্গে কি হবে, তোমাদের মনে রাখতে হবে সম্পূর্ণগুলি কিন্তু ভাইগটস্কির দেওয়া ধারণা। সেগুলো হচ্ছে MKO বা মোর নলেজেবল আদার্স, তারপর স্ক্যাফোল্ডিং, তারপর ZPD মানে জোন অফ প্রক্সিমাল ডেভেলপমেন্ট, এবং রেসিপ্রোকাল একটা টিচিং আছে, সেটাও কিন্তু এই ভাইগটস্কির সঙ্গে জড়িত আছে। সুতরাং এগুলো কিন্তু তোমাদের খুব ভালোভাবে মনে রাখতে হবে। যে কোনো কোয়েশ্চেনে এই ওয়ার্ডগুলি যদি থাকে তাহলে তোমরা সহজভাবে বুঝে নেবে এই সম্পূর্ণটাই কিন্তু ভাইগটস্কির দেওয়া ধারণা। দেখে নিচ্ছি পরের কোয়েশ্চেনটা, একটি দ্বিভাষিক শিক্ষামূলক শ্রেণীকক্ষে মানে যে শ্রেণীকক্ষে দুটো ভাষা থাকবে, একটা নিজস্ব ভাষা থাকবে এবং একটা লক্ষ্য ভাষা থাকবে, মানে দ্বিতীয় ভাষা একটা থাকবে। তো দেখে নিচ্ছি, দেখো অপশনগুলো, শিক্ষক শিক্ষার্থীদের সাথে নিজস্ব ভাষা ব্যবহারের সাথে সাথে লক্ষ্য ভাষাতেও কথা বলবেন। অবশ্যই শিক্ষক কি করবেন, শিক্ষার্থীরা যেহেতু প্রাইমারি সেকশনে আমরা পড়ছি, তো তারা কি করবে, মাতৃভাষাটা বেশি ইউজ করার চেষ্টা করবে ক্লাসরুমে। সুতরাং শিক্ষক কি করবে, শিক্ষার্থীদের যেটা নিজস্ব ভাষা সেটা তো ব্যবহার করবে, সাথে সাথে কি করবে, এই যে একটা যে লক্ষ্য ভাষা থাকবে বা দ্বিতীয় ভাষা থাকবে, সেটাও কিন্তু সেই ভাষাতেও কথা বলবে। সুতরাং 1 নম্বরটা কিন্তু ঠিকই আছে। শিক্ষক কেবলমাত্র লক্ষ্য ভাষা বলবেন, এখানে দেখো কেবলমাত্রটা হচ্ছে একটা নেগেটিভ ওয়ার্ড, সুতরাং 2 নম্বর অপশনটি হচ্ছে না। শিক্ষার্থীদের লক্ষ্য ভাষা মুখস্থ করতে বলবেন, মুখস্থটাও কিন্তু একটা নেগেটিভ ওয়ার্ড ইন প্যাডাগজি, সুতরাং 3 নম্বর অপশনটিও হচ্ছে না। 4 নম্বরে দেখো, শিক্ষার্থীদের ভাষাতেই শিক্ষক কথা বলবেন। এবার কথা হচ্ছে, আমরা কোয়েশ্চেনে দেখে নিয়েছি এখানে দ্বিভাষিকের কথা বলা হচ্ছে এবং এখানে বলেছে যে শিক্ষার্থীদের ভাষাতেই, অর্থাৎ শিক্ষার্থীরা যে ভাষা বলবে সেই ভাষাতেই শিক্ষক কথা বলবে। আমরা জানি শিক্ষার্থীরা তাদের মাতৃভাষাতেই কথা বলবে, তো শিক্ষক যদি তাদের মাতৃভাষাতেই কথা বলে সেখানে কিন্তু তাহলে দ্বিভাষিক হচ্ছে না, একটা ভাষা হচ্ছে। সুতরাং এই 4 নম্বর অপশনটিও কিন্তু হবে না। ডিরেক্টলি কি হবে, অপশন নাম্বার 1 ইজ দা কারেক্ট আনসার, যেখানে শিক্ষক
বাচ্চাদের ভাষাও বলবে, সঙ্গে সঙ্গে যেটা লক্ষ্য ভাষা থাকবে সেটাও কিন্তু বলবে। দেখে নিচ্ছি পরের কোয়েশ্চেনটা। একজন শিক্ষক তার বক্তৃতার আধুনিকীকরণ করার জন্য একটি নথিভুক্ত চিত্র এবং সংকলিত অনুষ্ঠানের দর্শন ভিত্তিক নথি ব্যবহার করেন এবং গৃহকার্যের ক্ষেত্রে এগুলি ব্যবহার করতে দেন। এই প্রক্রিয়াটি শিক্ষার্থীদের কি ক্ষেত্রে সাহায্য করবে? এখানে 4টি অপশন দেওয়া আছে। এই কোয়েশ্চেনটাতে বলা হচ্ছে একজন শিক্ষক কি করেছেন, তার বক্তৃতার আধুনিকীকরণ, অর্থাৎ বাচ্চাদের যাতে খুব তাড়াতাড়ি ভালো লাগে সেই জন্য সেই বক্তৃতাতে চিত্র অন্তর্ভুক্তি করেছে, যাতে করে বাচ্চারা চিত্রটা দেখে বেশি আগ্রহ পায় এবং সেটা শিখতে আগ্রহ প্রকাশ করে। সুতরাং এই যে প্রক্রিয়াটা শিক্ষকে করেন, এই যে চিত্র যে সংযুক্ত করেছেন, এর অর্থটা কি? বাচ্চারা এর থেকে কি পাবে, কি সাহায্য হবে বাচ্চাদের? তো দেখে নিচ্ছি। দেখো, একটি অসাধারণ উপস্থাপনের মাধ্যমে নিজেকে উন্মোচিত করতে। এক্ষেত্রে কিন্তু এই বাক্যটাতে শিক্ষকের কথা বলা হচ্ছে। শিক্ষকে কি করেছে, যে চিত্র ব্যবহার করেছে, এজন্য এটা একটা অসাধারণ উপস্থাপন করেছে এবং সে শিক্ষার্থীদের সামনে কি হয়েছে, যে নিজেকে বড় বড় ভাব দেখাচ্ছে বা কি পণ্ডিত, এরকমটা তুমি একটা নেগেটিভ সেন্সে নিতে পারো, যে নিজেকে উন্মোচিত করতে চাচ্ছে, বাচ্চাদের শেখানোর জন্য নয়, সে নিজেকে প্রদর্শন করতে চাচ্ছে যে সে কতটুকু ভালো করতে পারে। সুতরাং এটা একটা কিন্তু সম্পূর্ণটাই ভালো করে দেখতে গেলে নেগেটিভ ওয়ার্ড, যে শিক্ষকে তাকে পার্সোনালি ভাবে সে কি করতে চাচ্ছে, উন্মোচিত করতে চাচ্ছে। নিজেকে প্রোৎসাহিত করবে এবং নিজে নিজে পড়তে, এক্ষেত্রে শিক্ষার্থীর কথা। তো শিক্ষার্থীরা কি করবে, দেখো, এই যে চিত্র দেখবে এবং আগ্রহ প্রকাশ করবে, শিখবে এবং বাড়িতে নিজে নিজে পড়বে, নিজে নিজে কিন্তু পড়ার চেষ্টা করবে। কারণ দেখো, শেষে বলা আছে যে এগুলি কিন্তু গৃহকার্যের ক্ষেত্রে ব্যবহার করে, বাচ্চাদের যে শিক্ষক গৃহকার্য করতে দেবে সেক্ষেত্রে কিন্তু ব্যবহার করবে। সুতরাং 2 নম্বরটা ঠিকই আছে। 3 নম্বর, নিজের স্বতন্ত্র আগ্রহকে মানে খুঁজে পেতে। এক্ষেত্রে কিন্তু যেহেতু আমরা প্রাইমারি সেকশনের বাচ্চার কথা পড়ছি, বাচ্চারা কিন্তু নিজের স্বতন্ত্র যে আগ্রহ একটা থাকবে সেটা কিন্তু খুব তাড়াতাড়ি খুঁজে পেতে পারে না। তো দেখো 4 নম্বরে, কেবলমাত্র নির্দেশিত বিষয় নিয়ে অধ্যয়ন থেকে দূরে সরে থাকতে। 1 নম্বরে তো কেবলমাত্র একটা নেগেটিভ ওয়ার্ড এবং দূরে সরে যাওয়া কিন্তু আরেকটা নেগেটিভ ওয়ার্ড। সুতরাং 4 নম্বর অপশনটি হচ্ছে না। এক্ষেত্রে 2 নম্বরটা, যে বাচ্চারা কি করবে, নিজেকে প্রোৎসাহিত করবে, এই যে চিত্র দেখে আগ্রহ প্রকাশ করবে এবং নিজে নিজে কিন্তু বাড়িতে পড়ার চেষ্টা করবে। সুতরাং 2 নম্বরটা হয়ে যাচ্ছে আমাদের জন্য কারেক্ট আনসার। দেখে নিচ্ছি পরের কোয়েশ্চেনটা। ভাষার প্রাথমিক রূপ হলো লিখন নাকি পঠন না ব্যাকরণ না চিহ্ন ভাষা? ভাষার প্রাথমিক রূপ, অর্থাৎ আমরা যে কথা বলবো সেটার প্রাথমিক কাজটা আসলে কি? দেখো, প্রথমে কিন্তু লিখন আসবে না, এটা কিন্তু পঠনের পরে আসবে, কারণ আমরা যখন পড়তে শিখবো তারপরে লিখবো, এবং ব্যাকরণটা কিন্তু সবার শেষে আসে, কারণ আমরা উপরের স্টেপে গিয়ে কিন্তু ব্যাকরণ শিখি। সুতরাং 1 নম্বর, 2 নম্বর এবং 3 নম্বর কিন্তু হচ্ছে না। এক্ষেত্রে 4 নম্বর অপশনে দেখো, চিহ্ন ভাষা। এই যে কথা বলছি, অঙ্গি ভঙ্গি যে একটা করছি, একটা চিহ্ন দেওয়ার চেষ্টা করছি, এটাকেই কিন্তু বলা হয় একটা চিহ্ন ভাষা। সুতরাং এই চিহ্ন ভাষাই হচ্ছে ভাষার প্রাথমিক রূপ। তো দেখে নিচ্ছি পরের কোয়েশ্চেনটা। কি ধরনের প্রশ্ন শিশুদের চিন্তা শক্তির প্রসারে সহায়তা করে? যে কি ধরনের কোয়েশ্চেন করলে বাচ্চারা কি করবে, তার চিন্তা খাটাবে বা চিন্তা করে অ্যান্সার দেওয়ার চেষ্টা করবে। তো দেখো, সম্পূর্ণভাবে পাঠ্যপুস্তক নির্ভর প্রশ্ন। এই যে দেখতে পাচ্ছ সম্পূর্ণভাবে শব্দটা, এটা একটা নেগেটিভ ওয়ার্ড ইন সেন্স। দেখো, যখন বলবে যে পাঠ্যপুস্তক নির্ভর প্রশ্ন, সম্পূর্ণভাবে একটা বইয়ে যা কোয়েশ্চেন থাকবে সেগুলোর সম্পূর্ণভাবে আমরা কি করব, বাচ্চাদের কোয়েশ্চেন করব। অবশ্যই না, শুধুমাত্র একটা পাঠ্যপুস্তক দিয়ে কিন্তু বাচ্চাদের চিন্তা শক্তি প্রসার পায় না। সুতরাং 1 নম্বর অপশনটা হচ্ছে না। ব্যক্তিগত প্রতিক্রিয়ামূলক প্রশ্ন, যেটাকে বলা হয় পার্সোনাল রেসপন্স কোয়েশ্চেন। এবার দেখো, ব্যক্তিগত প্রতিক্রিয়াটা হচ্ছে যে বাচ্চাকে তুমি ব্যক্তিগতভাবে একটা কোয়েশ্চেন করবে, সে কি করবে, চিন্তা করবে, নিজের থেকে চিন্তা করে তারপর অ্যান্সার দেবে। যেরকমটা ধরো যে তুমি কি কি খেতে ভালোবাসো, এভাবে যদি একজন শিক্ষার্থীকে জিজ্ঞাসা করা হয়, সে কিন্তু চিন্তা করে করে নানা রকম ভাবে অ্যান্সারটা দেওয়ার চেষ্টা করবে। সুতরাং 2 নম্বরটা ঠিকই আছে। 3 নম্বরে দেখো, বদ্ধ প্রশ্ন অর্থাৎ ক্লোজ এন্ডেড কোয়েশ্চেন। এটার মানে হচ্ছে যে এরকমটা, যে 2 যোগ 2 কত হয় বলো, মানে 4। এটার কিন্তু একটাই অ্যান্সার, 2 যোগ 2 কিন্তু 5 কখনো হবে না। তো সুতরাং 3 নম্বরটাও কিন্তু হচ্ছে না। 4 নম্বর, বাদশত তথ্যভিত্তিক প্রশ্ন, যেখানে তথ্য নিয়ে কথা হবে, মানে একটা তথ্য হিসেবে যেটা অ্যান্সার সঠিক হবে সেটাই। উদাহরণস্বরূপে আমি বলতে চাচ্ছি, যদি একজন শিক্ষার্থীকে বলা হয় যে বর্তমান ভারতের ধরো প্রধানমন্ত্রী কে, এটা কিন্তু একটা তথ্য ভিত্তিক, মানে যে প্রধানমন্ত্রী আছে সে সেটা জানে, সেটাই বলে দিচ্ছে। যে আছে তার পরিবর্তে কিন্তু আরেকজনের নাম কিন্তু বলা যাবে না। সুতরাং
এখানে 4 নম্বরটিও হচ্ছে না, কারণ বলেছে চিন্তা শক্তির প্রসার। যেখানে বাচ্চাকে কোয়েশ্চেন করলে বাচ্চা কি করবে, চিন্তা করবে। সুতরাং 2 নম্বরটা হয়ে যাবে আমাদের জন্য কারেক্ট আনসার। দেখে নিচ্ছি পরের কোয়েশ্চেনটা। পোর্টফোলিও হলো একটি উদাহরণ। কার উদাহরণ? তো দেখো, পোর্টফোলিওটা আসলে একটা ব্যক্তিগত মূল্যায়ন নাকি শিক্ষক মূল্যায়ন, নাকি ব্যক্তিগত এবং শিক্ষক উভয়েরই মূল্যায়ন, নাকি রাজ্য বোর্ডের দ্বারা করা মূল্যায়ন? তো দেখো, এটা ডিরেক্ট অ্যান্সার হয়ে যাচ্ছে অপশন নাম্বার 3, যেটা ব্যক্তিগত এবং শিক্ষক উভয়েরই মূল্যায়ন। এটা শুধু ব্যক্তিগতও নয়, শিক্ষকেরও নয়, এবং এটা কিন্তু রাজ্য বোর্ডের দ্বারাও নয়। এটা হচ্ছে ব্যক্তিগত এবং শিক্ষক উভয়েরই মূল্যায়ন। দেখে নিচ্ছি পরের কোয়েশ্চেনটা। লিখিত কার্য মূল্যায়নের 5ম স্তরে একটি শিক্ষার্থী বিশেষ দক্ষতা লাভ করবে এবং এমন ভাষা ব্যবহার করবে যা পাঠকের মনে প্রভাব ফেলবে। এই লিখিত কার্যটি সম্পর্কে লেখকের কাছ থেকে প্রত্যাশা থাকে। কি প্রত্যাশা থাকে? আমাদের অপশনে দেওয়া আছে। কিন্তু দেখো কোয়েশ্চেনে কি বলেছে, যে লিখিত কার্যটা মূল্যায়নের ক্ষেত্রে অর্থাৎ পরীক্ষার ক্ষেত্রে এমন একটি শিক্ষার্থী বিশেষ দক্ষতা লাভ করবে যে যে কোনো ভাষা এমন ভাবে উপস্থাপন করবে, সেটা কি হবে, যে পাঠকের মনে প্রভাব ফেলবে। একদম পাঠকে কি করবে, তার মানে আগ্রহের সঙ্গে সেটা পড়তে চাইবে। তো দেখো অপশনে দেখো যে লেখকের কাছ থেকে কি প্রত্যাশা করবে। কাল্পনিক বিবরণ দিতে চেষ্টা করবে, নাকি একটি বিস্তৃত বিবরণ পেশ করবে, নাকি আকর্ষণীয়ভাবে উপস্থাপিত করবে, না একটি সুনির্দেশিত সারমর্ম লিখবে। যেহেতু আমরা প্রাইমারি সেকশনে, তো বাচ্চারা বিশেষভাবে কাল্পনিক যে একটা করা সেটা তারা নিজে থেকে করতে পারবে না। এবং দেখো বিস্তৃত, তাদের আমরা খুব লার্জলি বা খুব বহলভাবে আমরা তাদের কিছু শেখাবো না, বা সারমর্ম যেটা আছে সেটাও কিন্তু তারা খুব ভালোভাবে বুঝতে পারবে না। এক্ষেত্রে আমাদের জন্য 3 নম্বর অপশনটি হয়ে যাবে একেবারে কারেক্ট আনসার, যেখানে আকর্ষণীয়ভাবে একটা উপস্থাপন। দেখে নিচ্ছি আজকে শেষ প্রশ্ন। 5ম শ্রেণীর অপর্ণা বোঝে যে কোনো বক্তৃতা বা শ্রুতি উপস্থাপনা অনুধাবন করতে হলে তার প্রতিটি ধ্বনি, শব্দ এবং তারপর বাক্যগুলি শুনতে হবে। শ্রবণ শিখনের কোন পদ্ধতি বা কৌশলের উপর অপর্ণার বিশ্বাস দাঁড়িয়ে আছে? তো দেখো কোয়েশ্চেনটা পড়তে আমরা বুঝতে পারছি যে 5ম শ্রেণীর একজন শিক্ষার্থী অপর্ণা, সে বুঝতে পারে যে যে কোনো একটা বক্তৃতা বা শ্রুতি উপস্থাপনা করতে গেলে সে বিষয়ে কি করতে হবে, তার ধ্বনিগুলো জানতে হবে, শব্দগুলো, এবং তারপরে কিন্তু বাক্যগুলো আমাদের সঠিকভাবে জানতে হবে। তারপরেই কিন্তু আমরা যে কোনো একটা বিষয় খুব ভালোভাবে উপস্থাপন করতে পারবো। সুতরাং এই যে প্রথমে বলেছে ধ্বনি, তারপর শব্দ, তারপর কিন্তু সেন্টেন্স, কি করেছে, ছোটর থেকে বড়র দিকে চলে গেছে। তো দেখো কোনটার দিকে তার বিশ্বাস আছে, এই অপশন থেকে আমাদের বেছে নিতে হবে। টপ ডাউন বা বটম আপ পদ্ধতি কোনোটিই নয়, এটা তো হবেই না, কারণ যে কোনো একটা তো হতে হবে। টপ ডাউন ওপর থেকে তলের দিকে আসছে, না তলের থেকে উপর দিকে চলে গেছে, কিছু তো একটা হবেই। তারপর দেখো টপ ডাউন পদ্ধতি, এটা যে টপ ডাউন যে উপর থেকে তলের দিকে আসা, এটা কিন্তু হবে না। কারণ দেখো প্রথমে যদি এরকম থাকতো যে সে বাক্য শিখেছে, তারপর শব্দ, তারপর ধ্বনি, সেক্ষেত্রে কিন্তু এটা টপ ডাউন হতো। তো দেখো 2 নম্বরটা হচ্ছে না। 3 নম্বরে বলেছে বটম আপ পদ্ধতি, যে ওপরের তলের থেকে ওপরের দিকে, মানে প্রথমে ছোটর থেকে বড়র দিকে, প্রথমে ধ্বনি শিখেছে, তারপর শব্দ, তারপর বাক্য। আমরা দেখতে পাচ্ছি ছোটর থেকে বড়র দিকে গেছে। সুতরাং 3 নম্বরটা কিন্তু ঠিকই আছে। তারপর বলেছে দেখো টপ ডাউন এবং বটম আপ পদ্ধতি দুটি পদ্ধতি তো একসঙ্গে উপস্থাপনা করা যাবেই না, একটা একটা করে হবে। সুতরাং 4 নম্বরটি হচ্ছে না। এক্ষেত্রে হবে বটম আপ, যেটা হচ্ছে তোমার ছোট বিষয় থেকে বড়র দিকে চলে গেছে, প্রথমে ধ্বনি শিখেছে, তারপরে কিন্তু বাক্যর দিকে চলে গেছে। সুতরাং 3 নম্বর অপশনটি হয়ে যাবে আমাদের জন্য কারেক্ট আনসার। সো ফ্রেন্ডস, আজকের ক্লাসটা তাহলে এখানেই শেষ হচ্ছে। দেখা হচ্ছে আগামী ক্লাসে। তো আজকের ক্লাসটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার ও সাবস্ক্রাইব করে দিও। ধন্যবাদ।